প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত RTV স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। দর্শক, আমরা কথা বলবো চোখ নিয়ে। চোখ আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখি, কিন্তু চোখেও হতে পারে নানান রকম অসুখ বিসুখ। গীতিকবির ভাষায় চোখের নজর এমনি কইরা একদিন ক্ষয়ে যাবে। হ্যাঁ, চোখের নজরও ক্ষয়ে যেতে পারে, অস্বচ্ছ হতে পারে আমাদের চোখের লেন্স। দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এবং কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের একজন বিশেষজ্ঞ অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি তার সাথে। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফেরদৌস আক্তার জলি। ডাক্তার ফেরদৌস আক্তার জলি দীর্ঘদিন কাজ করেছেন বিভাগীয় প্রধান হিসেবে বারডেম জেনারেল হসপিটাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ হসপিটালে। বর্তমানে কাজ করছেন অধ্যাপক হিসেবে লায়ন্স আই ইনস্টিটিউটে এবং কনসালটেন্ট হিসেবে আছেন অ্যারিস্টো আই হসপিটালে। ডক্টর ফেরদৌস আক্তার জলি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডাক্তার উজ্জ্বল, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, প্রথমেই আমরা যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে চোখের ছানি বা ক্যাটারেক্ট, যেটা নিয়ে আমরা খুব কথা বলে থাকি বা আমরা জানি, কিছুটা আমাদের কাছে পরিচিত বটে। তবে আমরা খুব পরিষ্কার করে একটু জানতে চাই যে আসলে ছানি বলতে আমরা কি বুঝি। আমি চোখের একটা মডেল নিয়ে একটু যদি বুঝাই তাহলে সুবিধা হবে। আমাদের চোখের অনেকগুলো পার্ট, তার মধ্যে সবচেয়ে সামনে যে পার্টটা আছে এটা কর্নিয়া, এটা কাচের মতো স্বচ্ছ। তারপরে আছে একটা ছোট ছিদ্র, এটাকে বলি আমরা পিপিল। এই কর্নিয়া ভেদ করে আলো পিপিলের মধ্যে দিয়ে তারপরে লেন্সকে ভেদ করে রেটিনাতে যায়। লেন্স হচ্ছে এটাও একটা স্বচ্ছ একটা পার্ট চোখের, এর মধ্যে দিয়ে আলো গেলেই তখন আমরা দেখতে পাই। এখন এই স্বচ্ছ লেন্সটা যখন এরকম অস্বচ্ছ হয়ে যায় তখনই আর আলোটা এদিক দিয়ে পাস করতে পারে না, করে রেটিনায় আসতে পারে না। সেজন্য মানুষ দেখতে পায় না, বা ধীরে ধীরে আলোটা যত ঘনত্ব বাড়ে অস্বচ্ছতার, ধীরে ধীরে দৃষ্টিশক্তিও কমতে থাকে। অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের লেন্সটা ঘোলা হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। আচ্ছা, তো আমরা প্রায় শুনি যে ছানি অপারেশন করাতে হচ্ছে। গ্রামের সাধারণ মানুষরা বলেন যে ছানি কাটায়। এই ছানি অপারেশনটা আসলে কখন লাগে? ছানি অপারেশনটা লাগে হচ্ছে যে কাজ করছে তার প্রফেশন অনুযায়ী, তার প্রয়োজনীয়তা অনুযায়ী তার ছানি অপারেশন কখন করতে হবে। যেমন ধরুন, একজন কৃষক, সে যতক্ষণ পর্যন্ত না তার ধানটা চিনতে অসুবিধা হবে সে কিন্তু ততক্ষণ চোখের ডাক্তার কাছে যাবে না। সে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে ছানি অপারেশনের জন্য চোখের ডাক্তারের কাছে। ডাক্তার যদি একবার যায়ও অস্বচ্ছ দেখে, ভাবে চশমা নেবে, বললেও সে করবে না, কারণ সে বলবে আমি তো দেখতে পাই, আমি তো আমার কাজ করতে পারছি। আবার ধরেন একজন টিচার, সে কিন্তু সামান্য 2-1 লাইন কম দেখছে, তাতেই তার ডিস্টার্ব হচ্ছে, সে পড়তে পারছে না, পড়াতে গেলে স্টুডেন্টদেরকে সমস্যা হচ্ছে, অনেক দূরে দেখতে পাচ্ছে না। এখন হলো তার প্রয়োজন অনুযায়ী অপারেশনটা করতে হবে। এখন কিন্তু আর আগের মতো নেই। আগে যেমন বলা হতো ছানি ম্যাচিওর হয়েছে কিনা, ম্যাচিওর হলে তখনই অপারেশন করা যাবে, তার আগে করা যাবে না। কিন্তু এখন যেহেতু অনেক আধুনিক পদ্ধতিতে অপারেশন হয়, এখন বলা হয় যে প্রফেশন অনুযায়ী তাড়াতাড়ি করতে হবে, এবং যত তাড়াতাড়ি করা যায় অপারেশনের সময়ে জটিলতা হওয়ার সম্ভাবনাও তত কম থাকে। আচ্ছা, এই ছানি অপারেশনের কি কি পদ্ধতি রয়েছে? ছানি অপারেশন এখন যেটা করা হয় আধুনিক পদ্ধতিতে, এটাকে বলা হয় ফ্যাকো ইমালসিফিকেশন। এটাতে একটা যন্ত্রের মাধ্যমে খুব ছোট ছিদ্র করে চোখের ছানিটাকে ছোট ছোট টুকরা করে গলিয়ে নিয়ে আসা হয় মেশিনের মাধ্যমে, এবং ওইখানে ওই ছোট ছিদ্র দিয়েই একটা ভাঁজ করা লেন্স চোখের ভিতরে ইমপ্লান্ট করে দেওয়া হয়। তাতে কোনো রকম রক্তক্ষরণ হয় না, কোনো সেলাই দিতে হয় না। আর এর সঙ্গে এখন নতুন আরও কিছু পদ্ধতি যোগ হয়েছে, যেটা হলো যে লেজারের মাধ্যমে ছানি অপারেশন সম্পূর্ণটা কিন্তু করা যায় না। এই যে আমি বললাম ফ্যাকো ইমালসিফিকেশন, এটারই কিছু পার্ট লেজারের মাধ্যমে করা হয়। তো এই লেজারের মাধ্যমে করলে সুবিধাটা যেটা, যে খুব প্রিসিশনটা, সার্জারিটা যে একেবারেই সঠিকভাবে সুন্দরভাবে হবে, এই সুবিধাটা পাওয়া যায়। তো এই যে চোখের ছানির অপারেশন, এটার মানে কোন বয়সে বেশি এই সমস্যাটা হয় আর কি চোখের ছানি? সাধারণত বয়সকালেই হয়। আমরা বলি যে 60 বছরের আশেপাশে আগে পরে এই সময় যে ধীরে ধীরে আমাদের চোখের ছানিটা বয়সজনিত কারণে ঘন অস্বচ্ছ হয়ে যায়, সেজন্য ছানি পড়ে এবং সেটা অপারেশন করতে হয়। তবে কিছু রোগ আছে যে রোগগুলো আরও আর্লি তাদের ছানি পড়ে যেতে পারে। যেমন একটা খুব বার্নিং ইস্যু আমরা জানি যে মোস্ট অফ দ্য অনেক মানুষের এখন ডায়াবেটিক আক্রান্ত। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেক কম বয়সেও ছানি পড়ে যেতে পারে। এমনকি কোনো ছোট শিশুরও যদি ডায়াবেটিস থাকে তারও কিন্তু ওই 12-13 বছর 16 বছর বয়সেও ছানি পড়ে যেতে পারে। বাচ্চাদের চোখের ছানি কি ডায়াবেটিস ছাড়া আর কোনো কারণে হতে পারে? জন্মগতভাবেই হতে পারে। বাচ্চাদের, অনেক বাচ্চা মায়ের পেটে থেকেই জন্মগতভাবে ছানি নিয়ে আসে।
তারপরে বয়সের শেষে সেটা আরো ঘনত্ব বেড়ে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। বাচ্চাদের চোখের ছানির কোন সময় অপারেশনটা লাগে? বাচ্চাদের চোখের ছানি তার জন্মের যত তাড়াতাড়ি পরে যত তাড়াতাড়ি সম্ভব করানো ততই ভালো, কারণ আমরা মনে করি বাচ্চারা জন্মের পরই দেখতে পায়, আসলে তা না। ধীরে ধীরে তার দেখার শক্তিটা বৃদ্ধি পায়। এখন যদি ছানিটা থাকে তাহলে আলো পৌঁছাতে পারে না রেটিনায়, তাহলে কিন্তু তার দৃষ্টিশক্তিটা ডেভেলপ করছে না। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটা ছানি অপারেশন করে ফেলতে হবে। এবং এখন বলা হয় যে এখন আমরা লেন্সও দিয়ে দিই, সেভাবে একটা হিসাব পদ্ধতি আছে, সেভাবে তাতে করে বাচ্চা চোখে দেখতে পায় এবং ধীরে ধীরে তার দৃষ্টিশক্তিটা আরও বৃদ্ধি পায়। অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে বাচ্চা বয়স এত ছোট, তার কি অপারেশন করা সম্ভব বা তার কি অপারেশন করা যাবে? সেক্ষেত্রে আপনারা রোগীদেরকে কিভাবে কাউন্সেলিং করেন? না, বাচ্চাদেরও সব চিকিৎসাই করা সম্ভব যদি না করি। এই বাচ্চাটা কিন্তু সারা জীবনের জন্য তার দৃষ্টিশক্তি অনেক কম থাকবে, অনেক কম থাকবে। তা আমরা তো ওভাবে বোঝাবো, তাহলে তো বাচ্চাটা অন্ধ হয়েই থাকবে যদি আমরা অপারেশনটা করানো না হয়। যা লাগবে তাকে করতে হবে এবং প্রয়োজন হলে বাচ্চাদের জন্য আলাদা সেরকম প্রিকশন নিয়ে এবং বাচ্চাদেরকে সম্পূর্ণ অজ্ঞান করে করা হয়, তো ওটাতে কোনো সমস্যা হয় না। আর ছানি অপারেশন করতে অত বেশি সময়ও লাগে না, তাতে যে অজ্ঞানের যে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা ভয় পাই সেটাও অনেক কমে যায়, যেহেতু সময় লাগে অনেক কম। ওকে, আচ্ছা, এবার তাহলে একটু অন্য বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে অনেকেরই চোখের পাওয়ার অনেক বেশি থাকে, চশমার পাওয়ার অনেক বেশি থাকে, অর্থাৎ ক্ষীণ দৃষ্টি বা দৃষ্টির যে রিফ্র্যাক্টিভ এরর যেটাকে আমরা বলি, সেটার কারণে তারা অনেক মোটা মোটা ভারী ভারী চশমা পরে। তো এটা অনেকের কাছেই দেখতে খারাপ লাগে। তারা একটু খোঁজে যে চশমা ছাড়া অন্য কোনো বিকল্প চিকিৎসা আছে কিনা। এই ব্যাপারে আপনাদের পরামর্শ? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং যেটা এখনকার যুগে খুব একটা বার্নিং ইস্যু, যে যত বেশি পাওয়ার হবে তার চশমার পুরুত্বটা অনেক বেশি হবে, যেটা কসমেটিক্যালি ভালো লাগে না। এবং এটা অনেকে আছে যে চশমাটা অ্যাভয়েড করতে চায়। তো একটা তো অনেক আগে থেকেই কন্ট্যাক্ট লেন্স আছে যেটা অল্টারনেটিভ, কিন্তু কন্ট্যাক্ট লেন্সে আবার অনেক ধরনের সমস্যা আছে, ইউজ করা বেশি সময় একটানা পরা যায় না। তো এখন সে কারণে নতুন কিছু সার্জিক্যাল পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেটা আমাদের দেশেও এখন খুব ইজিলি অ্যাভেলেবল। আমরা সহজ কথায় বলি ল্যাসিক। এখন ল্যাসিক করে একটা লেজারের মাধ্যমে চোখের যে প্রথম অংশটা কর্নিয়াতে লেজার দিয়ে এই চিকিৎসাটা করা হয়। তাছাড়াও ল্যাসিকের আবার কয়েক ধরন আছে। একটাকে আমরা যেটা কনভেনশনাল সবসময় করে লেজারের মাধ্যমে, সেটাকে ল্যাসিক বলি। আবার ল্যাসিকের অন্য একটা ফ্ল্যাপ তোলা হয়, একটা লেয়ার তুলে তারপরে লেজার দিয়ে চিকিৎসা করে আবার ফ্ল্যাপটা বসিয়ে দেওয়া হয় সেই জায়গায়। আচ্ছা, আর আরেকটা আছে যে ফ্ল্যাপ না তুলেও করা যায়, এটাও লেজারের একটা ভার্সন, ওটাকে বলা হয় স্মাইল। আচ্ছা, তো এই যে ল্যাসিক যে অপারেশন বা যে চিকিৎসা পদ্ধতিটা, এটা কি আমাদের দেশে সব জায়গায় অ্যাভেলেবেল আছে? আমাদের দেশে অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে এবং আমি যেখানে প্র্যাকটিস করি অ্যারিস্টো আই হসপিটাল, ওখানে খুব সর্বাধুনিক যন্ত্রপাতি আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ছোটদের চশমার পাওয়ার যদি বাড়তে থাকে তাহলে সেটাকে থামানোর কি কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, এখনও এই পদ্ধতিটা আমাদের দেশে এখন চলে আসছে, সেটাকে আমরা বলি কোলাজেন ক্রস লিঙ্কিং। ওটাও কর্নিয়াতে একটা সলিউশন আমরা রিবোফ্লাভিন বলি, সেটা দিয়ে তারপরে আলট্রাভায়োলেট রে দিয়ে এই চিকিৎসাটা করানো হয়। এটাতে সুবিধাটা হলো যে যাদের পাওয়ারগুলো খুব দ্রুত বাড়তে থাকে, বাচ্চাদের কারো কারো আছে, ওই পাওয়ারটা যেন খুব দ্রুত না বাড়ে, একটু হল্ট করে দেওয়া বা স্লো করে দেওয়া, এই চিকিৎসাটা করা যায় এবং এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। ছোটদের এই যে চশমার মানে পাওয়ার যে বাড়ছে বা বাড়তে থাকে, এটাকে ঠেকানোর জন্য কোনো প্রিভেন্টিভ মেজার আছে কিনা, মানে প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? বাড়াটা প্রতিরোধের তেমন কোনো উপায় নেই। আচ্ছা, তবে আমরা বলি যে দৃষ্টিশক্তি ভালোর জন্য যেগুলো ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাবে তাহলে হয়তো রেটিনাটা ভালো থাকবে। কিন্তু যাদের পাওয়ার হচ্ছে এবং বাড়বে, এটাকে প্রতিরোধ করার কিছু নাই, কিন্তু যেটা প্রোগ্রেস করছে সেটাকে আমরা কিছুটা যে বাচ্চাদের যে আজকাল যেটা নিয়ে আমরা খুব মানে দুশ্চিন্তা করি যে স্ক্রিন টাইম, হ্যাঁ, এটা একটা কথা। যাদের পাওয়ার আছে কিংবা নাইও, অনেক ছোট বাচ্চা যদি অনেক বেশি সময় ধরে রেগুলার বেসিসে সে স্ক্রিন টাইম বেশি, যে মোবাইল হোক ট্যাব হোক এগুলো ব্যবহার করে, তাহলে দেখা যায় যে ওদের চশমা লাগছে, যেটার হার এখন বেড়ে গেছে। এবং বিশেষ করে কোভিডের পর থেকে, কারণ বাচ্চারা ক্লাস করে অনেক, আজকাল মাঝে মাঝেই কোনো সমস্যা হলেই অনলাইনে ক্লাস হয় এবং তাতে তারা অভ্যস্ত হয়ে গেছে বেশি।
হ্যাঁ, কিন্তু আসলে আজকাল তো মানে স্মার্টফোন লাগেই, বিশেষ করে বাচ্চারা দেখা যায় কি তাদের অনেক ধরনের শিক্ষার উপকরণও চলে এসছে। তারা যে বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও দেখছে, তারপরে হচ্ছে ছড়া, কার্টুন, এগুলো শিক্ষামূলক ছড়াগুলো কার্টুনের মাধ্যমে এখন বাচ্চারা শিখছে, আনন্দের সাথে শিখছে। ফলে দেখা যাচ্ছে যে আমরা ডিভাইস দিয়ে, বাবা মারাও কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে শান্ত রাখবার জন্য তাদের হাতে ডিভাইস দিচ্ছেন। একেবারেই যে আমরা অ্যাভয়েড করতে পারবো সেরকম আর মনে হচ্ছে না, কিন্তু এটাকে সীমিত করা যায় কিনা বা কতটুকু সময় ব্যবহার করলে সেটা কিছুটা তো অবশ্যই চাইলে করা যায়। সেটা হচ্ছে যে আমার আজকাল তো টিভি গুলাও তো হচ্ছে যে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারছি, ইউটিউব সবকিছুই পাচ্ছি। আমরা মোবাইলে না দিয়ে ওটাতে দিতে পারি, বিগ স্ক্রিনে দিলে তাহলে সে একটু দূর থেকে দেখলো, বিগ স্ক্রিনে দেখলো। আর নিয়ারে দেখলে যেটা হয় যে কনস্ট্যান্ট তাকিয়ে থাকে, ব্লিঙ্কিং কম হয়, হ্যাঁ, এগুলোতে যেটা তার ক্ষতি করে। বাবা মাকে একটু সচেতন থাকতে হবে যে একটানা বেশি সময় দেখতে দেওয়া যাবে না। যদি কারোর হয় টিভিতে ওরকম সুযোগ নাই, সেক্ষেত্রে যদি দিতেই হয় একটানা বেশিক্ষণ না দেওয়া। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আমরা খুব সুন্দর সুন্দর কিছু তথ্য আপনার কাছ থেকে জানলাম। আমরা একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আমরা আবারও ফিরে আসব অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। আমরা কথা বলছিলাম চোখের কিছু সমস্যা নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি অধ্যাপক ডাক্তার ফেরদৌস আক্তার চলি। ম্যাডাম, আমরা কথা বলছিলাম যে চোখের রিফ্র্যাক্টিভ এরর বা চোখের যে পাওয়ারের যে সমস্যা সেটি নিয়ে, এবং কথা বলছিলাম বাচ্চাদের দীর্ঘ সময়ের যে স্ক্রিন টাইম, যেটা আজকাল একটা বার্নিং ইস্যু, এবং অনেক বাচ্চাদের চোখের দৃষ্টিশক্তির কিছুটা অবনতি হচ্ছে এইসব কারণে। আপনি বলছিলেন যে বিগ স্ক্রিনে দেখার একটা ব্যাপার আছে, সেটা হলে কিছুটা ভালো হয়। আর টাইমটাকে আমরা সীমিত করার জন্য কিছু টাইমটা অবশ্যই অনেক সীমিত করে দিতে হবে। এরকম কি কোনো আছে যে দিনে 4 ঘন্টা বা 5 ঘন্টা হলে ওরকম রুলস নেই, তবে আমরা যে বলি যে 1-1.5 ঘন্টার বেশি না হোল ডেতে। লেসিক ছাড়া এই যে চোখের যে চশমা নেওয়ার যে ব্যাপারটা, এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা লেসিক ছাড়া? মুক্তি পাওয়ার আরও উপায় আছে। একটা তো হচ্ছে যে ল্যাসিক কিন্তু আমরা সবারই করতে পারবো না, কারো যদি পাওয়ার অনেক বেশি হয়। এবং ল্যাসিক করতে গেলে যে আমি প্রথমেই দেখেছিলাম যে প্রথম যে অংশটা ট্রান্সপারেন্ট কর্নিয়া, এইটার যে পুরুত্ব বা থিকনেস, এটার উপর ডিপেন্ড করে কতটুকু থিকনেস আছে সেই অনুযায়ী আমি কতটুকু কারেকশন করতে পারবো। এখন কারোর যদি চশমার পাওয়ারটা অনেক বেশি হয়, 10, 12 বা 17, 18 এরকম হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ল্যাসিক দিয়ে তার করা সম্ভব না কারেকশন। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? তো এখন আরেকটা নতুন পদ্ধতি এসেছে, যেটাতে আমি কিন্তু কোনো ছানি অপারেশন করব না, শুধুমাত্র আমি একটা চোখের ভিতরে এই যে পার্টটা আমরা বলি আইরিস, আর এখানে পিছনে থাকছে লেন্স, জি, এই দুটোর মাঝখানে আরেকটা লেন্স বসিয়ে দেওয়া, এটাকে বলে আইসিএল অর আইপিসিএল, ইমপ্লান্টেবল কোলামার লেন্স ইমপ্লান্টেশন। এই লেন্সটা ইমপ্লান্ট করে দিয়ে সে চশমা ছাড়া ভালো দেখতে পারবে। আচ্ছা, তার মানে আরেকটা নতুন লেন্স এখানে দিয়ে দেবে। আর নরমাল লেন্সটা ট্রান্সপারেন্ট, সেটা কিন্তু আছে, সেটা কিন্তু ক্যাটারাক্টাস না, ছানি না, বুঝতে পেরেছি, ওটা রয়ে গেছে, ওটার সামনে একটা লেন্স বসিয়ে দেওয়া চোখের ভিতরে। তো এই চিকিৎসাটাকে আপনি যেখানে কাজ করছেন অ্যারিস্টো আই হসপিটাল, সেখানে কি আমাদের এই হসপিটালে অনেক হচ্ছে, আমাদের এখানে এই ব্যবস্থা আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সাধারণত 40 বছরের পরে এক ধরনের চশমা নেওয়া হয় যেটাকে বলে চালসে, এবং এখানে 2 রকম পাওয়ার থাকে। এই চশমাটা পড়তে অনেকেরই একটু অস্বস্তি হয়, বয়সের একটা চিহ্ন চলে আসে। তো এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা বা এটার কোনো বিকল্প আছে কিনা? আমি দুটো অংশে উত্তরটা দিই। একটা হচ্ছে যে দূরের পাওয়ার লাগে, কাছের পাওয়ার লাগে, দুটো পাওয়ার। এবং আমরা দেখতাম আমাদের বাবা মাদের যে চশমা পরতো, এখানে একটা দাগ দেয়া, যে উপরে একটা পাওয়ার, নিচে একটা পাওয়ার। এবং এই ধরনের চশমা দেখলেই আমরা বুঝতাম যে বয়স হয়ে গেছে। কিন্তু এখন চশমাটাও খুব সুন্দর করে কিন্তু বানানো যায়, সেটাকে আমরা মাল্টিফোকাল বলি বা প্রোগ্রেসিভ বলি বা ভেরিফোকাল বলি, যেখানে দূরে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স এবং নিয়ার, 3টা জায়গারই পাওয়ার থাকবে, কিন্তু কোনো দাগ থাকবে বাইরে থেকে বোঝা যাবে না। এখন কেউ বুঝতেই পারবে না আমি কি 40 না আমি 60 না আমি 35। আচ্ছা, এটা বোঝার কোনো উপায় নেই। এটা একটা যে হ্যাঁ, একটু যার পক্ষে সার্জারি সম্ভব না, সে এটা করেও একটু বেটার দেখা যেতে পারে। আর দ্বিতীয়ত নতুন একটা লেজার সার্জারি এসেছে, যেটাকে প্রেস বিয়ন্ড বলে, যেটা
এই যে বয়সকালে যে আমাদের চশমা লাগছে, রিডিং গ্লাস লাগছে, এটাকে আমরা বলি প্রেসবায়োপিয়া, এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। এইটাকে চিকিৎসার এই লেজারের মাধ্যমে চিকিৎসা করা যায়, যেখানে চশমা আর পরাই লাগবে না। তার মানে সেক্ষেত্রে কি চশমা পরাই লাগবে না, নাকি হয়তো একটা চশমা না, থাকবে? চশমা লাগবেই না। যেমন যার অনেক বেশি পাওয়ার, সে ল্যাসিক করলো, সে হয়তো 25 বছর করলো, 15 বছর পর 40-এ বলবে যে আমার তো এখন আবার চশমা লাগছে। তো সেটা সে কারেকশন করতে পারছে। বা ল্যাসিক না লাগলো, যার আগে কোনো চশমাই লাগতো না, তার এখন 40 এসে রিডিং গ্লাস লাগছে, সেও এই চিকিৎসা করে চশমা ছাড়াই হোল ডে লাইফ কাটিয়ে দিতে পারবে। এটা কি বাকি জীবন চলবে এভাবে? চলবে। বাহ, খুবই চমৎকার। তো এই যে ল্যাসিক, এটা তো আসলে লেজার। তো মানুষের একটা প্রশ্ন থাকে যে লেজার এটা কি রেডিয়েশন কিনা, বা এটা হচ্ছে ক্যান্সার হবে কিনা? না, এটা কোনো রেডিয়েশন না, এবং এটাতে কোনো এই ধরনের কোনো সাইড ইফেক্ট নাই যে লেজার করার জন্য লেজারের জন্য ক্ষতি হবে। অর্থাৎ এটা মোটামুটি নিরাপদ একটি চিকিৎসা পদ্ধতি। অবশ্যই। আর এটা ট্রিটমেন্টের কোনো কমপ্লিকেশন বা জটিলতা আছে কিনা? সব অপারেশনেই কিছু না কিছু জটিলতা থাকে। এখন ডিপেন্ড করবে আপনি কাকে দিয়ে করাচ্ছেন, কোথায় করাচ্ছেন। ভালো ইনস্ট্রুমেন্ট এবং যদি স্কিল্ড সার্জন হয়, তাহলে এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনাই থাকে না। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। জীবনযাপন পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের আধুনিক জীবনযাপন পদ্ধতিতে অনেক ধরনের সমস্যা যুক্ত হয়েছে, যেটা আমাদের প্রতিদিনের ভালো থাকাকে বিঘ্নিত করছে। আমাদের জীবন পদ্ধতি এবং খাদ্যাভ্যাস, এখানে কি ধরনের পরিবর্তন আনলে আমাদের চোখ ভালো থাকবে? খাদ্যাভ্যাসে তো আমরা সব কিছুই, চোখের মধ্যেও এমন কিছু রোগ হয়, যেমন আমরা হার্টের বলি যে হার্টের চর্বি জাতীয় খাবার বা ফাস্টফুড, এই সমস্ত খাবার খেলে হার্ট অ্যাটাক হতে পারে, কিংবা স্ট্রোক হতে পারে, চর্বি জমে যায় রক্তনালীতে। সেরকম চোখের মধ্যেও কিন্তু হতে পারে। চোখের রক্তনালী বন্ধ হলেও কিন্তু একটা মানুষ ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। আচ্ছা, এই দিক থেকে খাবারের যেমন আমরা যে মেনটেন করা, প্রপার খাবার খাওয়া, যে শাকসবজি খাওয়া, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া, এগুলো যেমন লাগবে, সেই ক্ষেত্রে লাইফস্টাইলে যেমন নিয়মিত ব্যায়াম করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে ঘুমানো, মানে প্রতিটা জিনিসে যদি আমরা খুব সচেতন থাকি, নিয়মের মধ্যে থাকি, তাহলে এগুলো অ্যাভয়েড করা সম্ভব। অর্থাৎ ডিসিপ্লিন বা ডিসিপ্লিন লাইফ, এটা আমাদের জন্য খুবই জরুরি। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আমাদের কারো কিন্তু এই যে সিলিন্ড্রিক্যাল লেন্স বা চোখের একটা পাওয়ারের মধ্যে একটা এক্সিস বলে একটা ব্যাপার থাকে। এই বিষয়টি কি এবং এটাকে কিভাবে সমাধান করা যায়? সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকা, আমরা যেমন রিফ্র্যাক্টিভ এরার একটু আগে বলছিলাম যে চশমার পাওয়ার লাগে, সেটা 3 ধরনের। একটা হচ্ছে যে হাইপারমেট্রোপিয়া, একটা মায়োপিয়া, আর একটা অ্যাস্টিগমেটিজম। এই অ্যাস্টিগমেটিজমটাই হলো যে একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার, কোনো একটা এক্সিস বরাবর, এটা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। এটা চিকিৎসা পদ্ধতি প্রথমত যেটা আমরা বলছিলাম যে চশমা, বা চশমা যদি কেউ না পড়তে চায়, এটার ক্ষেত্রেও ল্যাসিক করা যেতে পারে, কিংবা স্মাইল, ল্যাসিক আর স্মাইল যেটাই করি। আর যদি এই সিলিন্ড্রিক্যাল পাওয়ার যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ওই যে ইমপ্লান্টেবল লেন্স, কোলামার লেন্স ইমপ্লান্ট করা, এটাও করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে বয়স্ক মানুষ যার ছানি পড়েছে, তার আবার সিলিন্ড্রিক্যাল পাওয়ার ছিল, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কিভাবে, আমি তো লেন্স অপারেশন করে দেবো, লেন্সের যে পাওয়ারটা ছিল সেটা, তাহলে ওই সিলিন্ড্রিক্যাল পাওয়ারের কারেকশন কী হবে? এখন আমাদের দেশে অ্যাভেলেবল লেন্স আছে, যেটাকে আমরা টোরিক লেন্স বলি। ওই লেন্সের মধ্যেই, যেটা আমরা ছানি অপারেশন করে লেন্সটা ইমপ্লান্ট করবো, চোখের মধ্যে বসিয়ে দিব, সেই লেন্সের মধ্যেই ওই এক্সিস বরাবর পাওয়ার ওইভাবে থাকে। একটু অপারেশনের পরে লেন্স ইমপ্লান্টের পদ্ধতিটা একটু ভিন্ন, এই আর কি, কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ কারেকশন করা সম্ভব। এই যে দুটো চিকিৎসার কথা, আমরা দুটো সমস্যা নিয়ে আজকে আলোচনা করলাম। একটা হচ্ছে চোখের ছানির অপারেশন, চোখের ছানি একটা এবং তার অপারেশন, আর একটা হলো যে দৃষ্টির রিফ্র্যাক্টরি যে ইররগুলো আছে সেটাকে সমাধান করা। এই দুই চিকিৎসার ক্ষেত্রে কি রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় কিনা, বা অপারেশনের সময় হাসপাতালে? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। যে এখন আমাদের চিকিৎসা পদ্ধতি এত আধুনিক হয়ে গিয়েছে, এবং সমস্ত আধুনিক যন্ত্রপাতি বিশ্বের সব জায়গায় যা পাওয়া যায়, আমাদের দেশেও সব কিছু এখন অ্যাভেলেবল, এবং আমাদের ডাক্তাররাও যথেষ্ট স্কিল্ড, ট্রেনিং প্রাপ্ত। তো এগুলো সবই আছে, এবং এই চিকিৎসার জন্য এখন কোনো রোগীকে ভর্তি থাকতে হয় না। আসবে, চিকিৎসা করে ওরা আবার হয়তো হাফ অ্যান আওয়ার পরেই বাসায় চলে যাবে। যেমন ছানি অপারেশন এখন কিন্তু লোকাল ইনজেকশন, যেটা আমরা বলি যে এইটুকু জায়গা অবশ করে করা, এটা দিয়ে তো করাই যায়। তাছাড়া রোগী যদি কোঅপারেটিভ হয়, আমরা কিন্তু ড্রপের অ্যানেস্থেসিয়া আছে, ওটাকে আমরা টপিক্যাল অ্যানেস্থেসিয়া বলি, ওটা দিয়েও করে দিই। এবং ওটা দিয়ে করলে রোগীকে কোনো ব্যান্ডেজ করতে হবে না। অপারেশন করে কিছুক্ষণ পরে সে দেখতে পাচ্ছে, চোখ খোলা অবস্থায় সানগ্লাস পরে বাড়ি চলে যাবে। আচ্ছা, তার মানে তার হাসপাতালে
থাকার তেমন থাকার প্রয়োজন কোনো হয় না। প্রয়োজন নেই। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং আমার মনে হয় যে আমাদের যারা দর্শক ছিলেন, যারা দেখেছেন এই অনুষ্ঠানটি, তারা এই বিষয়গুলো সম্পর্কে খুব পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত RTV স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলের এই ছিল আজকের আয়োজন। চোখ সত্যিই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং চোখ সুস্থ থাকলে, ভালো থাকলে আমরা ভালো থাকবো, কারণ এই চোখ দিয়েই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে আমরা দেখি। চোখ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। সবাই চোখের যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।